দেশে ডিভোর্স জালিয়াতির সংখ্যা বাড়ছে। গেল সপ্তাহে অন্তত এমন দুটি আলোচিত ডিভোর্স জালিয়াতির ঘটনা তদন্ত রিপোর্ট দিয়েছে সিআইডি ও পিবিআই। একটি হলো ক্রিকেটার নাসিরকে বিয়ে করা তামিমা, অপরটি পুলিশের এক সার্জেন্টের ডিভোর্স জালিয়াতির প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থাগুলো। তারা বলছে এ ধরনের জালিয়াতির পেছনে রয়েছে একটি চক্র। বিয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটালাইজ করতে পারলে একদিকে জটিলতা থেকে রক্ষা পাবেন প্রতারণার শিকার হওয়া মানুষ, অন্যদিকে প্রতারণাকারীদের ধরা সহজ হবে। দর্শক, এসব বিষয় নিয়েই নিউজ 24-এর সাপ্তাহিক অনুষ্ঠান আজকের আইন আদালতে আমরা কথা বলবো। আপনাদের সাথে আছি আমি হাবিবুল ইসলাম হাবিব এবং ভার্চুয়ালি যুক্ত হবেন তিনজন অতিথি। এর মধ্যে দুজন যুক্ত হচ্ছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ইমাম হোসেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এবং একজন ভুক্তভোগী রাকিব হাসান। বাংলাদেশে উত্তরাধিকার আইনে একজন কন্যা, তো আজকে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন দেখব। আর আজকে যে তিনজন অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন ভার্চুয়ালি, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। তো চলুন দেখে আসা যাক এ সংক্রান্ত প্রতিবেদনটি। সম্প্রতি আলোচিত দুটি তালাকনামা জালিয়াতির ঘটনা দেশের মানুষের কাছে বেশ আলোচিত। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত সংস্থা সিআইডি ও পিবিআই দুইটি ঘটনার তদন্তে সত্যতা পেয়েছে। এর মধ্যে একটি ক্রিকেটার নাসিরকে বিয়ে করা তামিমা তার স্বামী রাকিব হাসানকে দেয়া তালাক নোটিশে জালিয়াতি করেছেন। আবার নারী পুলিশ সার্জেন্টকে দেয়া আরেক সার্জেন্ট ওমর ফারুকের দেয়া তালাক নোটিশে জালিয়াতির প্রমাণ পেয়েছে সিআইডি। এতে পোস্ট অফিসের সিল ও নোটিশে জালিয়াতি করা হয়েছে। সিআইডি বলছে তালাকনামার এমন জালিয়াতিতে রয়েছে সংঘবদ্ধ চক্র। সময়ের সাথে সাথে তারাও নতুন কৌশল অবলম্বন করে। এরকম জালিয়াতি করে থাকে কোনো ক্ষেত্রে ব্যক্তি এবং অনেক ক্ষেত্রেই জালিয়াত চক্র আছে, তারা এই ধরনের কাজ করে থাকে। পৃথিবীর অন্যান্য জায়গায় যেরকম সফটওয়্যার সিস্টেম আছে, অনলাইন সিস্টেম আছে, ইন্টারনেট বেসড আছে, অফলাইন বেসড আছে, যেগুলো মাল্টি এন্ড থাকে, অনেক এন্ড থেকে তথ্য নেওয়া যায়, তথ্য ব্যবহার করা যায়, সেরকম একটি সিস্টেম চালু করে হচ্ছে এখান থেকে বাঁচার একমাত্র উপায়। বিবাহ ও তালাকনামা ডিজিটালাইজেশন করার জন্য হাইকোর্টে রিটকারী আইনজীবী বলছেন, ডিজিটালাইজ হলে এ ধরনের জালিয়াতি বন্ধ করা সম্ভব। এরকম একাধিক ডিভোর্স নিয়ে আমরা যখন জালিয়াতি দেখতে পাই, তো তখন আমাদের মনে হয় যে এই বিষয় নিয়ে আসলে সামগ্রিকভাবে কাজ করার প্রয়োজন। কেননা একটা মামলায় আসলে একজন করে বা একাধিক আসামির শাস্তি হলো, এই পুরো প্রসিডিউরটাকে যদি ডিজিটালাইজড করা যায় তাহলে আসলে সবাই এক্ষেত্রে উপকৃত হয়। তাহলে কিন্তু একজন দেখতে পাচ্ছি না, একাধিক বিয়ে তো আসলে দোষের কিছু না, কিন্তু সঠিক আইনি প্রক্রিয়া মেনে যে তিনি আগের হাজব্যান্ড বা ওয়াইফকে ডিভোর্স দিয়েছেন কিনা, সেই আইনি প্রক্রিয়াটা মেনে আসলে পরের বিয়েটা হচ্ছে কিনা, কারোর সাথে কোনো ধরনের প্রতারণা হচ্ছে কিনা। এবং আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি 186টা বিয়ে করেছেন, যেটা থেকে একদম অ্যাপারেন্টলি বোঝা যাচ্ছে যে তিনি 186টা বিয়ে শুধুমাত্র প্রতারণা করে অসংখ্য নারীর জীবন ধ্বংস করেছেন। পাশাপাশি নিকাহ রেজিস্ট্রেশনের তথ্য আপডেট থাকতে হবে জেলা অফিসে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। স্বাগত জানাই। আজকের আইন আদালতের যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে ডিভোর্স বা তালাক জালিয়াতি। বাংলাদেশে এটি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি বিষয়। সে বিষয়টি নিয়ে আমি প্রথমেই আলোচনা শুরুতেই প্রশ্ন করতে চাই অতিরিক্ত মহাপরিদর্শক ইমাম হোসেন, বাংলাদেশ, আপনার কাছে এই প্রশ্নটি হলো যে আসলে আপনারা এই যে বিষয়টি তদন্ত করেছেন এবং সেখানে আপনারা দেখিয়েছেন যে পুলিশের একজন সার্জেন্টের ডিভোর্স জালিয়াতির বিষয়টি, এছাড়া পিবিআইও কিন্তু এমন সবচেয়ে আলোচিত যে ইস্যু তামিমা এবং রাকিবের যে ডিভোর্স জালিয়াতি, সেটি নিয়ে তারা প্রতিবেদন দিয়েছে এবং সেখানে জালিয়াতির বিষয়টা প্রমাণ হয়েছে। আপনার কাছে জানতে চাইব, এই যে জালিয়াতিটা আসলে এটিকে জালিয়াতি কিভাবে বলছেন আপনারা? কারণ যেহেতু একজন প্রাপ্তবয়স্ক, তারা তো চাইলেই তো আসলে একাধিক বিয়ের সুযোগ রয়েছে আমাদের আইনে এবং ধর্মে সব কিছুতেই। সেক্ষেত্রে আসলে জটিলতাটা কোথায় হচ্ছে, আপনি কি বলবেন?
ধন্যবাদ। শুরুতে আমার পদবিতে একটু ভুল বলা হয়েছে, আমি এডিশনাল ডিএজি, অতিরিক্ত উপমহাপরিদর্শক। জি ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন, আসলে বর্তমান সময়ে এরকম জালিয়াতি অনেক ক্ষেত্রেই আছে। আমরা হয়তো এখন ডিভোর্সের জালিয়াতি নিয়ে কথা বলছি। ডিভোর্সের এই যে জালিয়াতি, এটি কিন্তু বিভিন্ন স্তরে হয়েছে। যেরকম আমাদের পুলিশ সার্জন তিনি করেছেন যে নোটিশটি তার স্ত্রীর কাছে পাঠানোর কথা, সেটি তিনি জাল করেছেন। এটি তিনি অরিজিনালি তার কাছে পাঠাননি। একটি রেজিস্টারে তিনি জাল নাম্বার, জাল সময় এটি এন্ট্রি করেছেন, একটি বানোয়াট সময়, একটি বানোয়াট নাম্বার এন্ট্রি করেছেন, যাতে তিনি দেখিয়েছেন যে তিনি নোটিশটি পাঠিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি আসলে কোনো নোটিশটি ওই নাম্বারে বা ওই সময়, ওই দিন, ওই ঠিকানায় পাঠাননি। মূলত এইরকম জালিয়াতি করার হয় বা করে ব্যক্তি কখনো কখনো কাউকে প্রতারণা করার জন্য বা ধোঁকা দেওয়ার জন্য করে থাকে। কখনো কখনো এটি আবার এখন দুর্ভাগ্যক্রমে বহু লোকের জীবন জীবিকার পাথেয় হয়ে দাঁড়িয়েছে। জালিয়াত চক্রের কাছে এটি এখন জীবন জীবিকার বিষয়। তারা নিজেদের জীবন চালানোর জন্য, জীবিকার উত্তরোত্তর প্রসার করার জন্য তারা অনেক সময় অনেককে সাজেশন দেয় যে আপনারা, আমি এইভাবে করে দিতে পারি কাজটা। আমাদের মধ্যে যারা এইরকম সমস্যায় পড়েন, সঙ্গত কারণেই অনেকের জানা নাই যে কিভাবে আসলে ডিভোর্স করতে হয় বা প্রপারলি অফিসিয়ালি লিগালি ডিভোর্স কিভাবে করতে হয়। তখন তারা এরকম কারো না কারো কাছে যায়, চেনা জানা, তারাই মূলত ঘুরিয়ে ফিরে তাকে একজন দালালের কাছে নিয়ে যায় বা এরকম কোন জালিয়াত চক্রের কাছে নিয়ে যায়, যে জালিয়াত চক্রটি আসলে তাদের নিজস্ব লাভের জন্য, পয়সা করি তৈরির জন্য, পয়সা করি আয় করার জন্য তারা এইরকম জালিয়াতি করে। সেক্ষেত্রে কি আমাদের মানুষকে এই আইনটি জানানোর ক্ষেত্রে কোনো মানে আমাদের পিছিয়ে পড়া বা আমরা আসলে মানুষকে জানাতে পারি নাই, আমাদের রাষ্ট্রীয়ভাবে মানুষকে আইন শেখানোর যে বিষয়টি, বা মানুষও হয়তো বা তাদের জায়গা থেকে বিষয়টি বোঝে না, এরকম কোনো সংকট আপনারা দেখছেন কিনা? আসলে আইনের অনেক অংশই এখনো অনেক মানুষ হয়তো সচেতন ভাবেই এড়িয়ে চলেন, মনে করে এটি তার জীবনে কখনো লাগবে না, এটি লাগার দরকারও নাই, এটি তার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু না। কিন্তু যখন সমস্যা করেন তখন তিনি বুঝতে পারেন যে আসলে এই সাধারণ বিষয়গুলো তার জন্য জানা কত জরুরি। অনেক আইনই আমাদের নাগরিকদের জন্য জানা জরুরি, কিন্তু ওনারা নানান কারণে নিজেরা আসলে এতটা ওয়াকিবহাল না, নিজেরা নিজেদেরকে এত সচেতন মনে করেন না। সেরকম আপনি যদি জিজ্ঞেস করেন 90% বিবাহিত লোকই, বা আমি বলবো 98% বিবাহিত লোকই তাদের বিয়ে কোথায় হয়েছিল অনেক সময় মনে করতে পারবেন না। কাগজ তো দূরে থাক, ম্যারেজ সার্টিফিকেট থাকার কথা, সার্টিফিকেট তো দূরে থাক, কোথায় বিয়ে হয়েছিল 20 বছর 25 বছর পরে কিন্তু অনেকে এটা মনেও করতে পারে না। এটি আসলে আমার মনে হয় এখন ধীরে ধীরে হচ্ছে, এখন মানুষ সচেতন হচ্ছে, এখন সবকিছু ডিজিটাল ফরম্যাটে পাওয়া যাচ্ছে। আমাদের কিন্তু একটা সমস্যা ছিল আগে, যেরকম বই থেকে পড়তে হতো, এখন কিন্তু সেটাই, এখন ডিজিটাল ফরম্যাটে যে কেউ চাইলে কিন্তু এই আইনগুলো দেখতে পারে। এখন সব আইন আমাদের ডিজিটাল ফরম্যাটে পাওয়া যায়। আমার ধারণা একটা সময় যে সংকটটা ছিল, লেখাপড়া করতে হতো, এখন সবাই হাতের মুঠোয় মোবাইল ফোনের মধ্যেই এই জিনিসগুলো পেতে পারে বলে এখন কিন্তু খুব দ্রুতই মানুষ এসব আইন কানুন জানছে। আমার ধারণা এই সংকট খুব শীঘ্রই দূর হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আপনার কাছে আরেকটি প্রশ্ন রেখে আমরা যেতে চাই আর আমাদের অন্য অতিথি সালমা আলী, অ্যাডভোকেট সালমা আলী, আপনার কাছে প্রশ্নটি হলো যে আপনার যে এই যে আপনারা যে তদন্ত করে যে বিষয়টি খুঁজে পেয়েছেন জালিয়াতির ঘটনা সার্জেন্টের, এই বিষয়টি আপনি আমাকে একটু বলবেন। আমরা যেতে চাই সালমা আলী অ্যাডভোকেট আপনার কাছে জানতে চাইব এটি কোন ধরনের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এই যে কার এখানে ক্ষতি হচ্ছে, কার উপকার হচ্ছে, সেটি একটু আপনি আমাদেরকে যদি ব্যাখ্যা করেন। আমি ঠিক আগে শুনি নাই, আগে বক্তারা কি বলেছেন, আমি এই মাত্র ঢুকেছি। জি, আপনার কাছে প্রশ্নটি হচ্ছে পুরো করতে হবে। হ্যাঁ প্লিজ। জি জি, আপনি বলতে পারেন, আপনি আমার প্রশ্নটি নিশ্চয়ই শুনেছেন। আমি জানতে হবে তো আপনি কিসের উপরে কি মানে কোন কথা থেকে বলছেন। হ্যাঁ একটু আমি, প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে ডিভোর্স জালিয়াতির একটি চক্র কাজ করছে, তারপরে যারা এই ধরনের ডিভোর্স বা বিবাহ সংগঠিত করেন তারা এক ধরনের জালিয়াতির আশ্রয় নিচ্ছে। এমনকি আমরা বিশেষ করে আলোচিত এই যে ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী বর্তমান তামিমা এবং রাকিবের যে জালিয়াতির ঘটনাটি, সেখানে দেখেছি যে
তদন্তে উঠে এসেছে যে তামিমার পক্ষ থেকে ডিভোর্স জালিয়াতি করে সে মানে রাকিবকে ডিভোর্স কমপ্লিট না করেই আরেকজনকে বিয়ে করেছে। এমন ঘটনা কিন্তু সিআইডিও একটি তদন্তে উঠে এসেছে যে একজন সার্জেন্ট তার ওয়াইফকে তালাক দেওয়ার কথা বলে সে আরেকজনকে বিয়ে করেছে, কিন্তু আসলে তালাকটি জালিয়াতি ছিল। আসলে এ ধরনের ঘটনা কার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বা এক্ষেত্রে ভুক্তভোগীটা কিভাবে এখন প্রথমে কথা যে আমরা কিন্তু আমি 30 বছর থেকে এই বিষয় নিয়ে কাজ করি, এটা কিন্তু ছিল না, খুব অল্প কয়েকটা ঘটনা কিন্তু ঘটছে এবং এখন প্রত্যেকটা জায়গায় জালিয়াতি, অতএব এইখানে ওইখানে এই জায়গাতে হচ্ছে। এবং এটার জন্য আমি জানি না আলোচকরা হয়তো বলে ফেলেছেন যে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ এবং সেখানে আমাদের যেটা আছে যে 494 যেখানে আছে স্বামী থাকতে যদি তারপরে যদি সে বিয়ে করে সেখানে স্পেসিফিক সেটা কিন্তু একেবারে স্ত্রীর উপরে আছে, স্ত্রীর শাস্তি হবে এরকম বিষয়। কিন্তু এখানে তদন্তটা ঠিক হচ্ছে কিনা এবং এই জালিয়াতের সঙ্গে কারা ছিল সে বিষয়টা কিন্তু একটা ইনভেস্টিগেশন করে দেখা দরকার। আর এখানে আমরা জানি আরেকটা সেকশন যেমন 497 ছিল যে আছে যেখানে ব্যভিচার, যেখানে দেখা যাচ্ছে বিবাহকালীন সময় যদি আর অন্য আরেকজন আর স্ত্রীকে নিয়ে যদি তারা সেখানে যদি কোনো করে সেটা ব্যভিচার আছে। এখানে স্পেসিফিক যে বিষয়টা আমাদের এখানে কথা যে এই ধরনের ঘটনাগুলা যদি ঘটে সেখানে এটার ভিতরে কিন্তু অনেকেই এখানে এই ব্যভিচারের যদি আমি স্পেসিফিক আমি জানি না আলোচনার ভিতরে এসে গেছে কিনা, সেখানে এই ধরনের কাবিননামা জালিয়াতির মাধ্যমে তৈরি করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কাবিননামা তৈরির জন্য প্রতারণা ও জালিয়াতির মামলা যেমন করতে পারবে এবং মিথ্যা ও অবৈধ অর্থ লাভের ও আসার জন্য অন্যান্য নিকানামা তৈরি করে সেক্ষেত্রে কিন্তু যারা এই প্যানেল কোডের 464, 460, 68, 71 এবং 34 ধারার মামলা করা যাবে। এই বিষয়গুলো আছে স্পেসিফিক। জি অ্যাডভোকেট সালমা আলী, আপনার কাছে আবারও আসবো, আপনি আইনি ব্যাখ্যা দিবেন। আমরা এখন একটু যেতে চাই ইশরাত হাসান আপনার কাছে। আমি একটা কথা একটু বলতে চাই, এগুলো কিন্তু খুব বেশি নেই, এটা কিন্তু এখন একটু হচ্ছে না। জি জি আমার কাছে কিন্তু খুবই কম, 2-3টা কেস এরকম এসেছে কিন্তু শেষ পর্যন্ত আর তারা কিন্তু আর আগায় নাই। জি আপনার কাছে আবার আসবো, বুঝতে পেরেছি আমরা। ইশরাত হাসান, আপনি একটু বলবেন যে আপনি যে এই ধরনের মামলা কয়েকটি করেছেন এবং আপনি হাইকোর্টে রিটও করেছেন ডিজিটালাইজেশনের জন্য, যে ডিজিটালাইজ হলে এই ধরনের জামিন, এই ধরনের কাবিন জালিয়াতি কিংবা এ ধরনের ডিভোর্স জালিয়াতি হওয়ার সুযোগটা কমে যাবে, বা সেক্ষেত্রে আপনি কিভাবে বলছেন বা আপনার কাছে যে ঘটনাগুলো এসেছে সেগুলোতে কি ধরনের জালিয়াতি হয়েছে, যদি বিশেষ করে তামিমার বিষয়টি, তামিমা এবং রাকিবের বিষয়টি একটু বলবেন। একই রকম একটু এদিক আর ওদিক আসতে থাকে এবং যেটার মূল বিষয়টা থাকে ডিভোর্স নিয়ে জালিয়াতি হয়। আগের হাজবেন্ড জানেন না যে উনি মাঝখানে বিয়ে করে ফেলেছে, অথবা আগে যে বিয়ে হয়েছিল সেই বিষয়গুলো গোপন করে ডিভোর্স না দিয়েই পরে বিয়েটা করে ফেলেছে। এর মধ্যে এমন একজন ভুক্তভোগীও আছেন যিনি তার কাজী অফিসে গিয়ে ওই নিকা রেজিস্ট্রারের কাছ থেকে নিজের কাবিননামা সার্টিফাইড কপি তুলতে গিয়ে দেখেন যে ওই বইয়ে তার স্ত্রী ওই কাজের কাছে আরো একটা বিয়ে করেছে। তো এটা কোইন্সিডেন্টলি উনি পেয়ে যান। এরকম যখন কয়েকটা মামলা পরপর আসে তখন আমার কাছে মনে হয় যে এই বিষয়টা আসলে ডিজিটালাইজড হলে অনেকটা কমে আসবে। কেননা এই যেমনটা অ্যাডভোকেট সালমা উনি বললেন যে এই বিষয়গুলো কিন্তু আগে এত বেশি ছিল না, কিন্তু ইদানিং ডিভোর্স নিয়ে জালিয়াতির সংখ্যাটা অনেক বেড়ে গেছে। এবং এখানে কয়েকটা বিষয়, সেটা হচ্ছে মানুষ এখন প্রতারণা করছে, প্রতারণা করে বা এই বিষয়গুলো নিয়ে যেহেতু পারিবারিকভাবে মীমাংসা হয়ে যায় বা অনেকে লজ্জায় সামনে আসতে চায় না যে আমার ডিভোর্স নিয়ে আমি কোর্টে দৌড়াবো, এখানে দৌড়াবো, যে চায় না বা যেভাবেই দেখ সেটা, তো সেই কারণে এটা নিয়ে বেশিরভাগ মানুষ মামলা করতে চায়ও না। আরেকটা বিষয় হচ্ছে যে এখন দেখা যায় যে স্ত্রী যদি যৌতুকের জন্য বা নারী শিশু নির্যাতনের মামলা করেন, ইদানিং বেড়ে গেছে একটা চক্র যে তারা ওই হাজবেন্ড নিয়ে কোর্টে দেখাতে চান যে তিনি ডিভোর্সের পরে মামলাটা করেছেন, যাতে মামলাটার বেসিসটা উইক হয়ে যায়। তো ওই ডিভোর্সের কাগজটা বানাতে চান জামিন পাওয়ার জন্য, যাতে তাকে জেলে না যেতে হয় অথবা খুব শর্ট টাইমে যাতে বের হতে পারে যে আসলে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, এরপরে ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে মামলা করেছেন। ডিভোর্সের কাগজ কিভাবে বানাচ্ছেন বা কিভাবে জালিয়াতি করছেন সে বিষয়ে আপনার কাছে শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতিতে যেতে চাই, দর্শক সাথে থাকুন।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন আইন আদালতে। আমরা আলোচনার একেবারে মাঝামাঝিতে রয়েছি। এ পর্যায়ে আমি প্রশ্ন রাখতে চাই এডিশনাল ডিআইজি সিআইডির ইমাম হোসেন আপনার কাছে, যে বিষয়টি জানতে চেয়েছিলাম, আপনারা তদন্ত করে যে একজন পুলিশের সার্জেন্টের যে ডিভোর্স জালিয়াতির যে ঘটনাটি পেয়েছেন, সেটিকে কিভাবে আপনারা তথ্যগুলো পেয়েছেন, জালিয়াতিটা কিভাবে হয়েছে, একটু যদি আমাকে বিস্তারিত বলেন। জি, আমরা এখন অন এয়ারে রয়েছি। আপনারা জি, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম ইমাম হোসেন, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন। আপনি আমার প্রশ্নটি যদি শুনে থাকেন তো বলা শুরু করতে পারেন। জি জি, প্রশ্নটি ছিল এমন যে আপনারা যে তদন্ত করে একজন সার্জেন্টের যে জালিয়াতির ঘটনাটি আপনারা তুলে এনেছেন, এবং এ ধরনের ঘটনা আপনি বলছিলেন যে কিভাবে হয়, তো এই যে জালিয়াতিটা কিভাবে হয়েছে যদি একটু ব্যাখ্যা করে বলেন। এটি একটু আগে আমরা সালমা ম্যাডাম কথা বলছিলেন। আমাদের এই মামলায় যে ভদ্রলোক সন্দেহভাজন, বা আমরা আসামি বলি, আসলে আসামি বলা উচিত, ইংরেজিতে বলে সাসপেক্ট, বাংলায় বলে সন্দেহভাজন। তো সন্দেহভাজন তার বউকে ডিভোর্স করে এবং ডিভোর্স করার জন্য আপনারা সবাই জানেন, এখানে সালমা ম্যাডাম আছেন, এখানে স্টাফ আছেন, একটা নোটিশ পাঠাতে হয়। সেই নোটিশটা তার কাছে গেলে, যাকে তালাক দিবে তার কাছে গেলে সে এটা দিয়ে আইনি ব্যবস্থা নিতে পারে। সে পারিবারিক আদালতে যেতে পারে, ইভেন অন্য কোনো সু সে করতে পারে। এবং এগুলো করলে তখন ডিভোর্স সংগঠিত হতে সময় লাগে। আদালত সময় দেয় আলাপ আলোচনা করার, মীমাংসা করার, এরকম সময় দেন পারিবারিক আদালত অন্য সব আদালত। কারণ আদালত চান আসলে শেষ পর্যন্ত যে একটা বিয়ে টিকে থাকুক, বিয়ে ভেঙে যাক। এটা কিন্তু সহজে আমাদের দেশের কালচারও সাপোর্ট করে না, আমাদের কোর্ট কাছারিও চায় না। তো এই যাতে দীর্ঘসূত্রিতায় না পড়ে, সেই জন্য ভদ্রলোক দেখিয়ে দিয়েছেন যে আমি ওনাকে নোটিশ পাঠিয়েছি, কিন্তু উনি নোটিশের কোনো উত্তর পাঠান নাই। নোটিশের উত্তর না পাঠালে তার কিছু কনসিকুয়েন্স থাকে, নেগেটিভ কনসিকুয়েন্স। আচ্ছা, নোটিশ পাবার বা পাঠানোর সুনির্দিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে ঢাকা সিটিতে কারা এবং ঢাকার বাইরে কাদের বরাবর নোটিশটি পাঠাতে, এটাও যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, নোটিশ তো যে ব্যক্তি তালাক চায় সেই ব্যক্তি তালাকের নোটিশ পাঠায়। নোটিশ পাঠাতে হয় ডাকের মাধ্যমে, যাকে তালাক দিবে তার কাছে, এবং তার যে জনপ্রতিনিধি, শহরে সিটি কর্পোরেশনের আমরা বলি কমিশনার আছেন, আর গ্রামে এটা চেয়ারম্যান, এরকম জায়গায় যায়। এরকম তাদের কাছে একটা কপি দিতে হয়, একটা কপি দিতে হয় যাকে তালাক দিবে তার কাছে। তো উনি এই দুইটা কপি পাঠাননি ওর কাছে, না পাঠিয়ে উনি একটা জাল রিসিপ্ট তৈরি করেছেন, যে রিসিপ্ট একটা ডেট দিয়ে আছে এবং পাঠানোর একটা সিরিয়াল নাম্বার আছে, যে সিরিয়াল নাম্বারটাও পুরোপুরি ভুল, এবং যে ডেট দিয়েছে সেই ডেটটাও পুরোপুরি ভুল। যার জন্য যাকে উনি নোটিশ পাঠিয়েছেন, যার নোটিশ পাওয়ার কথা, নোটিশ পেলে যার মতামত দেওয়ার কথা, ব্যবস্থা নেওয়ার কথা, পারিবারিক আদালতে যাওয়ার কথা, তিনি কিন্তু নোটিশ পান নাই, তিনি এই ব্যবস্থাগুলো নেওয়ার সুযোগ পান নাই। এইভাবে জালিয়াতি করে তিনি দেখিয়েছেন যে হ্যাঁ, তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন। এই ডিভোর্সটা আসলে ডিভোর্স ছিল না। জি জি, বুঝতে পেরেছি। আমাদের এই মুহূর্তে যুক্ত হয়েছেন যে আলোচিত তামিমার যিনি স্বামী ছিলেন রাকিব হাসান, তিনি যুক্ত হয়েছেন, ভুক্তভোগী তিনি। আসলে রাকিব হাসান, আপনি আসলে অনেক ধরনের কথা আপনি মিডিয়াতে বলেছেন, এবং আপনি যে ভুক্তভোগী হয়েছেন সেটি কিভাবে হয়েছেন যদিও আপনি বলেছেন এর আগেও, তারপরে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন যে আসলে এখানে তামিমা দাবি করছে যে আপনাকে ডিভোর্স দিয়েছে, সেক্ষেত্রে আপনি বলছেন যে আমি এ ধরনের কোনো নোটিশ পাইনি। আসলে এখন পুলিশের তদন্তে বা পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে যে আপনার কথা সত্য। তো এখন আপনি কি বলবেন যে বিষয়টি নিয়ে? এখন কি আপনি তামিমাকে এখন কি চান? আপনি তামিমার জন্য কি বলবেন, বা তামিমার ক্ষেত্রে আপনার কি বলার আছে? ফার্স্টলি হলো যে আপনি যেটা বলতেছেন যে আমরা এর আগেও বলছি যে যেটা আমরা ডিভোর্সের কাগজ পাই নাই বা কোনো পেপার পাই নাই, এটা তো বলছি মৌখিক ভাবে যে আমরা পাই নাই। তো এটা আবার প্রমাণিত হলো যে পিবিআই রিপোর্টে স্পষ্ট হয়ে গেল যে আমি সত্যিই পাই নাই, কারণ আমার ইউনিয়ন পরিষদ লিখিত দিছে যে উনি পায় নাই। তারপরে আমার যে বাসায় ছিল, যে বাসার অ্যাড্রেসে তারা দেখাইছে, সে বাসাটার অ্যাড্রেসটাও ছিল ভুল। সবকিছু মিলিয়ে একটা তারা যে জালিয়াতি করা, এবং যে পোস্ট অফিসের কাগজটা সে যেটা বলছে যে এই কাগজে সে
পোস্ট করছে বাট এই অ্যাড্রেসে, বাট সেই পোস্ট অফিসও সেই বিষয়টা অস্বীকার করছে যে তারা এরকমের কোনো পরীক্ষামূলক কোনো পোস্ট অফিস তাদের নাই, বা এরকম কোনো কাগজে তারা এরকম কোনো চিঠি তারা পোস্ট করে নাই। এটা হলো কথা। আর তামিমের ব্যাপারটা যেটা হলো যে তামিমা এখন আইনতভাবে যেটা হলো যে এখনো সে আবার বৈধ স্ত্রী আইনতভাবে, তো এখন আইনি প্রক্রিয়া, এটা কোর্ট ডিসিশন নেবে কিভাবে প্রসেসিং করা যায়, মানে কোর্টের রায়, তারপরে না আমরা চিন্তা ভাবনা করবো কি করা যায়। জি, বুঝতে পেরেছি। এখন যেহেতু তামিমা এখন সংসার করছে আরেক জায়গায়, তো আপনি আপনার স্ত্রী দাবি করছেন অন্য দিক থেকে, তো তামিমা যদি এখন চায় আপনার কাছে আসতে, কিংবা তামিমা যদি নাও আসতে চায়, সেক্ষেত্রে আপনার অবস্থানটা কি থাকবে? সেটা হলো যে পরবর্তীর কথা, সেটা হলো এখন তো আমরা একটা আইনি প্রক্রিয়া চলতেছি, আদালত ডিসিশন হওয়ার পরে আদালত আমাদের এই কেসটা তো আমরা আদালতের কাছে আমরা মামলা দিয়েছি, তো এই মামলাটার প্রসেসিং অনুযায়ী আর কি যেভাবে আগায় সেভাবে আগাবে, তারপরে না এই ডিসিশন আসবে। এটা তো আগে না, এটা তো ফার্স্টলি আগে কোর্ট থেকে বলতে হবে যে প্রমাণিত হতে হবে, কোর্ট থেকে সবকিছু ক্লিয়ার হওয়ার পরে দেন তামিমা আসবে, আমি নিব, সবকিছু এটা পরবর্তী ডিসিশন হবে। আচ্ছা, তদন্তে যে বিষয়টি উঠে এসেছে যে তামিমা আসলে ডিভোর্স জালিয়াতি করেছে, এখন বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে আদালতের মাধ্যমে। তো এখন আপনি একটু আমাদের দর্শকদের, যেহেতু আপনি এখন অনেকটা পরিচিত ফেস মানুষের কাছে, একটু যদি বলেন আপনার সাংসারিক অবস্থাটা কি, বা আপনার বিশেষ করে আপনার বাচ্চাটা কি আপনার স্ত্রীর কথা বলে কিনা এখনো? না, আমি তোবা অ্যাকচুয়ালি আছে, সে পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে, আর এই ব্যাপারটা নিয়ে সে আগে কথা বলছে রাহিদ রানী ভাইয়ের যে ভিডিওতে অনেকবার তার মা নিয়ে সে কথা বলছে। তো মোটামুটি সে তার মার উপরে একটু এই বিষয়টা আমরা সবসময় তোবারে আড়াল করে যাই, কারণ বাচ্চা তো, বুঝতে পারছেন, তো তার পড়াশোনা মেন্টালি প্রেশার না পড়ে এর জন্য তারা সবসময় আড়াল করে যায়। এমনিতে সব মিলিয়ে সে আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে, বাট মার কথাটা কি হয়তো বা সে মুখে বলে না, বা মারে ওরকম মিস করে, বা আমারে বলে না, বা মিস করে কিনা সে, ওটা তার একটা বাচ্চা তো, তাই না, তো সে হয়তো বা ফিল করে বাট বলে না, এরকম একটা কিছু। জি, আপনাকে অসংখ্য, আপনি থাকুন আমাদের সাথে, আপনার কাছে আবারও আসবো। ইশরাত, সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত, আপনার কাছে জানতে চাইবো, আপনি তো এই মামলাটি নিয়ে কাজ করছেন, বা এই মামলাটি নিয়ে আইনি প্রক্রিয়াগুলো আপনি দেখছেন, এখন পরবর্তী আইনি প্রক্রিয়াটা কি? রাকিবের মামলার ভবিষ্যৎ আপনি কি দেখছেন? যেহেতু তামিমা এখন আরেকজনের ঘরণী এবং সেখানে সে খুব ভালো রয়েছে, এমনটি উঠে এসেছে গণমাধ্যমে, আসলে আপনি এখন কি চান? জি, ধন্যবাদ। প্রথমে আমি একটু সংশোধন দিই। আপনি বলছেন যে তামিমা সুলতানার সাবেক স্বামী, সাবেক না, এখনো উনি বর্তমান স্বামী। তো উনি যদি তামিমা সুলতানা উনি যদি অন্য জায়গায় ভালো থাকেন, অবশ্যই ভালো থাকতে পারেন। উনি যদি চান অন্য কারোর সাথে সংসার করতে, অবশ্যই করতে পারেন, এই বিষয়ে কোনো সমস্যা নেই। শুধু ডিভোর্সটা সঠিক আইনি প্রক্রিয়ায় ওনার দেওয়া উচিত ছিল। একাধিক বিয়ে তো আসলে দোষের কিছু না, যদি কারোর সাথে কারো অ্যাডজাস্ট না হয় উনি অবশ্যই ডিভোর্স দিতে পারেন। উনি যদি এখনো চান এখনো ডিভোর্স দিতে পারেন। এমনকি যদি মনে করেন যে রাকিব হাসানের সাথে আমি কখনোই সংসার করব না, তাহলে এখানে তো উনি 18+ একজন অ্যাডাল্ট পারসন, বাংলাদেশের একজন নাগরিক, উনি বাংলাদেশের আইন মেনে এবং ইসলামী শরিয়া আইন মেনে অবশ্যই রাকিব হাসানকে যে কোনো সময়ই ডিভোর্স দিতে পারেন। ওনার আবার যদি উনি চান যে না আমি সংসার করব, তাহলে সেই বিষয়ে উনি ভাবতে পারেন। এখানে আসলে উনি যেখানে সুখে থাকবেন সেখানেই থাকতে পারেন, তবে একজনকে বিয়ের অ্যাটাচমেন্টে রেখে না। এখানে কিন্তু রাকিব হাসান উনি বিভিন্ন আইনি জটিলতার মধ্যে রয়ে গেছেন, এখনো উনি তামিমা সুলতানার মেইনটেনেন্স দিতে বাধ্য। এই ধরনের জালিয়াতির শাস্তিটা কি যদি একটু বলেন? জি অবশ্যই, এই ধরনের যদি জালিয়াতি করে এখানে দুইটা বিষয়। প্রথমে আসি, একটা ডিভোর্সের কিন্তু 3 ধরনের ফর্ম আছে। যদি স্ত্রী দেন তাহলে একটা ফর্ম, যদি স্বামী দেন আরেকটা ফর্ম, আর যদি মিউচুয়ালি দেয়, মিউচুয়ালি দিলে এখানে আসলে কোনো জটিলতা থাকে না। কিন্তু এখানে যদি স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রীর সরাসরি ইসলামী আইনে তালাক দেওয়ার ক্ষমতা নাই, সেটা তালাকের তৌফিজ অর্থাৎ ডেলিগেটেড পাওয়ার নিয়ে স্বামী তালাক দেওয়ার অনুমতি দেয়, সেটা যদি না দেয় তাহলে আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আরো শুনবো, তার আগে নিতে চাই ছোট্ট একটা বিরতি। দর্শক সাথেই থাকুন। দর্শক স্বাগত জানাই আবারও নিউজ 24-এর সাপ্তাহিক আয়োজন আইন আদালতে। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে রয়েছি। আমরা এ পর্যায়ে প্রশ্ন রাখতে চাই
মানবাধিকার কমিশনের অ্যাডভোকেট সালমা আলী আপনার কাছে জানতে চাইব যে এই যে রাকিব হাসান এবং তামিমার যে বিষয়টি, এটি এখন তামিমাও আরেক জায়গায় সংসার করছে, এখন এটির সহজ সমাধানটা কি হতে পারে? আপনার কাছ থেকে মানবাধিকারের বিষয়টি সহ একটু জানতে চাই। আপনি শুনছেন কিনা জানি না, আমরা কিন্তু শুনতে পাচ্ছি না। জি, আপনি অ্যাডভোকেট সালমা আলী, আপনি শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, আপনি একটু সংক্ষেপে একটু বলবেন যে এই যে তামিমা এবং রাকিবের যে বিষয়টি, তারা তামিমাও আরেক জায়গায় সংসার করছে, এখন সহজ সমাধানটা কি হতে পারে এখানে? আমি প্রথম কথাই যে আমার একটা ডিসক্রিমিনেশন যে আছে, মানে নারীদের যে বিভিন্ন ভাবে তারা একটা, আমরা জানি যে একজন মুসলমান পুরুষ অথবা হিন্দু পুরুষ তারা কিন্তু বিয়ে করে ফেলতেছে বেশি, 4টা পর্যন্ত বিয়ে করে ফেলতেছে। আর সেখানে স্পেসিফিক আমাদের একটা মেয়েদেরকে বিভিন্ন ভাবে তারা কিন্তু এটা এখন যেটা হলো কথা, আমাদের সহজ ভাবে যেই ডিভোর্সটা যেভাবে দেওয়ার আছে, যেটা অলরেডি আলোচনার ভিতরে এসছে, সেইভাবে ডিভোর্সটা দিয়ে 3 মাস চলে গেলে তারপরে সে আবার নতুন করে সংসার করবে। আর আমি বলতে চাই যে এখানে এই যে রাকিবকে, যে যেই মেয়ে আর যেই স্ত্রী থাকতে চায় না, তাকে আপনি স্পেসিফিক আমার মনে হয় তাকে চলে যেতে দেওয়াই উচিত, এবং সে ভালোভাবে যেখানে থাকতে চায়, সংসার করতে চায়, সেখানে করুক। এবং বাচ্চার কাস্টডির ব্যাপারে আপনারা যাতে বাবা মা দুজনাই সেই পারে তাকে সেভাবে হেল্প করতে, এটাই আমার কথা। যে একটা মেয়েকে স্বাধীনভাবে তারকে সেই, এবং এই ব্যাপারে তাকে কিন্তু আমার মনে হয় যে অন্যরা তাকে মিসগাইড করছে, যার জন্য সে কিন্তু ভিকটিম, সে কিন্তু সামনে চলে আসছে। অতএব সেটা যাতে ওভারকাম করা যায়, সেটাই আমি। ওকে, অসংখ্য ধন্যবাদ সালমা আলী আপনাকে। আমি সংক্ষেপে একটু জানতে চাইবো, রাকিব হাসান আপনার কাছে আবারও যেতে চাই, আপনি এখন কি সিদ্ধান্ত নিতে চান, বা যেহেতু আইনের প্রক্রিয়া চলছে, আপনি কি চান আসলে? তামিমা আপনার যেহেতু অনেক ভালোবাসার মানুষ ছিল, আপনি কি তার সে সুখে থাকুক এটি আপনি চান কিনা? আচ্ছা, এটা একটু আমি ইন্টারাক্ট করতে চাই যে এই বিষয়টা কিন্তু মানে জি, ইশরাত হাসান আপনি বলবেন, আমরা সংক্ষেপে এক বাক্যে রাকিব হাসানের কাছে জানতে চাই তার আপনি যেটা জানতে অবস্থা। জি, সেটা আমি বলতে চাইতেছি যেটা হলো যে এখন তো এটা আর আমাদের ঘরের কোনো কথা নাই, আমাদের ভালোবাসার কোনো কথা নাই, বা এখানে কোনো কিছু নাই। এটা এখন একটা হয়েছে যে আমরা আইনি পদক্ষেপ নিছি, আইন অনুযায়ী যেটা হবে সেইভাবেই আমরা চাই চলতে। জি, আপনাকে ধন্যবাদ রাকিব হাসান, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে শেষ প্রশ্ন রাখতে চাই ইমাম হাসান, এডিশনাল ডিআইজি, আপনার কাছে জানতে চাইব, এই যে এই ধরনের জালিয়াতি চক্র সক্রিয় রয়েছে, তারা আসলে বিভিন্ন সময় তাদের রূপ বদলিয়ে এই ধরনের সামাজিক অস্থিরতা তৈরি করছে। আপনারা কি করছেন, বা সংক্ষেপে বলবেন যে কি করা উচিত আইন শৃঙ্খলা বাহিনীর এক্ষেত্রে? ধন্যবাদ। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে নিজস্ব নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের মধ্যে থেকেই বিভিন্ন সময় এরকম জালিয়াত চক্রকে ধরে, তাদেরকে প্রসিকিউট করে, কোর্টে পাঠায়, মাননীয় আদালত তাদেরকে ব্যবস্থা করে, বিচার করে। এর বাইরেও এই জালিয়াতির আমরা যে অংশ করছি, এটি শুধু একটি অংশ, এর আরো বৃহৎ অংশ রয়ে গেছে। আপনি দেখবেন শুধু জালিয়াতি নয়, বিয়েতে নানান রকম অনিয়ম রয়েছে, সেই অনিয়মগুলো দূর করা প্রয়োজন। এবং এই জন্য যে বিয়ে করানোর যে সিস্টেম বা বিয়ে করার যে সিস্টেম আছে, এই সিস্টেমটাকে পুরোপুরি এটিকে অনলাইন প্ল্যাটফর্মে আনা উচিত, যেটা আমি বলেছিলাম যে এটা মাল্টি এন্ডিং হতে পারে, যেখানে অনেক এন্ড থেকে এই তথ্য ব্যবহার করতে পারবে। আদালতের তথ্য লাগতে পারে, থানার এই তথ্য লাগতে পারে, ইলেকশন কমিশনের তথ্য লাগতে পারে, আরো অনেকের যাদের সংশ্লিষ্টতা আছে তাদের সবাইকে অ্যাক্সেস দিয়ে এরকম একটি অনলাইন প্ল্যাটফর্ম করা উচিত, যেখানে যে কোনো বিয়ে, যে কোনো তালাক অবশ্যই অনলাইনে নির্দিষ্ট ফর্মে, যে ফর্ম আছে সেই ফর্মে রেজিস্টার্ড হবে, এবং এর একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে, যে কেউ যে কোনো জায়গায় বসে এটা যাতে চেক করতে পারে, দেখতে পারে, বোথ দি সাইড। এটুকু যদি হয় তাহলে আমার ধারণা। অসংখ্য ধন্যবাদ ইমাম হাসান আপনার কাছে, আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সময় সংক্ষিপ্ত। শেষ প্রশ্ন ইশরাত হাসান আপনার কাছে, আপনি যেহেতু এই ধরনের আইনি প্রক্রিয়াগুলো প্রতিদিন সম্মুখীন হচ্ছেন,
এখন এই মুহূর্তে অন্য যারা এ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বা যারা নতুন বিয়ে করতে চান তাদের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ বিয়ের আগেই নেওয়া উচিত? আপনি 30 সেকেন্ডে একটু উত্তর দিবেন। বিয়ের আগে খোঁজ খবর নেওয়া উচিত, কিন্তু আসলে যেহেতু আমাদের প্রত্যেকটা থানায় কাজী আলাদা, নিকার রেজিস্টার আলাদা, এটা আসলে অ্যানালগ পদ্ধতিতে আছে, যেটা এখন আমি চাইলেই কিন্তু আমার রাইট টু ইনফরমেশনের যে অধিকারটা সেটা প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। কে কোথায় বিয়ে করছে আর ডিভোর্স দিচ্ছে আমার পক্ষে কিন্তু জানা সম্ভব হচ্ছে না। তাই প্রতারণার শিকার কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। খোঁজ খবর নিতে পারে, তবে আমরা ইতিমধ্যে হাইকোর্টে একটি রিট দায়ের করেছি যেখানে রাকিব হাসান একজন পিটিশনার। জি, অসংখ্য ধন্যবাদ ইশরাত হাসান, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আসলেই সবকিছু খোঁজ খবর নিয়েই বিয়ে করা উচিত, বা যারা ডিভোর্সের সিদ্ধান্ত নেবেন তারা আইনি প্রক্রিয়াগুলো মেনে চলবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেষ করছি আজকের মতো আইন আদালতের অনুষ্ঠান এখানেই। শুভরাত্রি।